আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বর, সর্দি, শ্বাসকষ্টে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় 7 জনের মৃত্যু। করোনার প্রকোপ বাড়ছেই। চুরির মহোৎসব ঠেকাতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি বিএনপির। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বলেছেন মির্জা ফখরুল। স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ঠিক নয়, বলেছেন ওবায়দুল কাদের। এই মহামারীতে বিভক্তিতে না যাওয়ার আহ্বান। বিশ্বে করোনায় মৃত্যু 1,45,000 ছাড়িয়েছে। প্রাণহানির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিলের নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। এছাড়া সর্দি, জ্বর আর শ্বাসকষ্টে রাঙ্গামাটিতে 2 জন আর চট্টগ্রাম, খুলনা, রংপুরের পীরগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও নওগাঁর চকদেবে 1 জন করে মোট 7 জনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি মুদি দোকানি মোহাম্মদ ইমামউদ্দিনকে বৃহস্পতিবার চট্টগ্রাম নেয়ার পথে এবং রাজস্থলীর পোশাক শ্রমিক থুইসা সিং মার্মা নিজ বাড়িতে মারা যান। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে জ্বর, সর্দি নিয়ে আরও 2 জন সহ 5 জন গার্মেন্টস কর্মীকে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা 65 বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো শিশুসহ 5 জনের। জ্বর, সর্দি, কাশিতে রংপুরের পীরগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে খষ্টি গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। লকডাউন করা হয়েছে মৃতের বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি। নারায়ণগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ওই যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে 13 দিন আগে নিজ বাড়ি যান। রংপুর বিভাগে হোম কোয়ারেন্টিনে আছে 1030 জন। এদিকে হবিগঞ্জের মাধবপুরে মৃত কিশোরীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নওগাঁ শহরের চকদেব মহল্লায় জ্বর, সর্দি, কাশিতে মৃত ব্যক্তির নমুনা নেওয়া হয়েছে। বগুড়ায় প্রথম করোনা শনাক্ত রোগী পুলিশ সদস্য আহসান হাবিবকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন রাতেই আদমদিঘি উপজেলা লকডাউন ঘোষণা করে। চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিনে আছে 132 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে 30 জন, আর ছাড় পেয়েছেন 23 জন। অন্যদিকে চট্টগ্রামে 2 করোনা রোগী শনাক্তের পর জয়পুরহাট জেলা লকডাউন ঘোষণা করা হয়। করোনা প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন করেছে প্রশাসন। এদিকে বাড়িঘর লকডাউন করলে হাসপাতালে পরিবারের সদস্যদের রক্ষায় সারা রাত খোলা আকাশের নিচে রাত কেটেছে নরসিংদীর সিভিল সার্জন অফিসের পরিচ্ছন্নতা কর্মী তাপসী রানীর। বাংলা ভিশনের সংবাদ প্রচারের পর তাকে হাসপাতালে নেওয়া হয়। মাথা ব্যথাও নেই। চুয়াডাঙ্গার জীবননগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধা রেহেজান বেগমের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। মৃত্যুর 5 দিন পর তার নমুনা পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। এদিকে সাতক্ষীরায় বিদেশ ফেরত আরও নতুন 2 জন সহ মোট 3534 জনকে হোম কোয়ারেন্টিনে এবং মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছে 3 জন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন 21 জন। এ পর্যন্ত সাতক্ষীরায় ছাড়পত্র পেয়েছেন 3041 জন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনার এই দুর্যোগেও দেশে চাল, তেল চুরির মহোৎসব চলছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তাই সামরিক বাহিনীকে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার পরামর্শ তার। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও দাবি মহাসচিবের। তার মতে সিলেটের চিকিৎসক মঈনের মৃত্যুই প্রমাণ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর। করোনা ভাইরাসের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সরকারের অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ বিশ্লেষণ নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রণোদনা বলা হলেও এটি মূলত ব্যাংক নির্ভর ঋণ। প্যাকেজটি কলে বলে বড় হলেও এটি মূলত একটি শুভঙ্করের পাখি। ব্যাংকগুলোর অবস্থা তো বর্তমানে খুবই শোচনীয়। এমত অবস্থায় ব্যাংকগুলো কিভাবে 77,750 কোটি টাকা ঋণ প্যাকেজের অর্থ সংকুলন করবে তা বোধগম্য হচ্ছে না।
পোশাক শ্রমিকদের অন্তত ৩ মাসের বেতন পরিশোধের আহ্বান জানান মির্জা ফখরুল। গার্মেন্টস খোলা ও বন্ধ নিয়ে টালবাহানা, বেতনের জন্য রাস্তায় আন্দোলন করোনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে বলেন, এমন তুগলকি কাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। গরিব, দিনমজুর, অসহায়দের ত্রাণ চুরির কড়া সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। চাল চুরি হিরিক স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমান সাহেবের আমলের শাসন আমলের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আবার বলেছিলেন, আমি যা ভিক্ষা করে আনি সব চাটার গোষ্ঠী খেয়ে ফেলে, আমার গরিব কিছুই পায় না। এই জন্যই বিএনপি প্যাকেজ প্রস্তাবনায় বারবার গুরুত্ব সহকারে সুপারিশ করেছে সামরিক বাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করা কথা। বলেন, সিলেটের চিকিৎসক মঈনের মৃত্যুতে স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত চিত্র ফুটে উঠেছে। কৃষি, খাদ্য, আবাসন সংকট উত্তরণে ঘোষিত প্যাকেজে নানা গোঁজামিল আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া পরিস্থিতি মোকাবেলা কঠিন হবে। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে একজন চিকিৎসকের সুরক্ষা আমরা দিতে পারিনি। আমরা পুনরায় এই জন্য জাতীয় টাস্কফোর্স গঠনের উপর গুরুত্ব আরোপ করছি। টাস্কফোর্সের আওতায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে ত্রাণ বিতরণে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে আমরা মনে করছি। চেয়ারপারসনের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা দেশের ৫ লাখ বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানান মহাসচিব। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেই ঠিক নয় বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দেশের এই মহামারীতে কোনো রকম বিভক্তি কাম্য নয়। এদিকে জনগণকে উস্কানি না দিয়ে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে। ধন্যবাদ জানান এই সংকটে চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, গণমাধ্যম ও প্রশাসন সহ যারা মাঠে কাজ করছে তাদের। বলেন, এই লড়াইয়ে পরস্পরকে সুরক্ষা না দিতে পারলে নিজেদের সুরক্ষায় হুমকির মুখে পড়বে। বিএনপি মহাসচিবের সমালোচনার জবাবও দেন ওবায়দুল কাদের। করোনা এমন একটা ভাইরাস যার সংক্রমণ থেকে কেউই রক্ষা পাচ্ছে না। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিয়েছে। কাজে এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা তোলা, সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এই সংকটে দেশের খেটে খাওয়া মানুষের জন্য প্রধানমন্ত্রীর ১২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেশের মোট জিডিপির ৩.৩%। ত্রাণে অনিয়ম করলে যে দলেরই হোক কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। সরকার যখন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি পক্ষ, বিশেষ করে যারা সবসময় সরকারের সমালোচনায় ব্যস্ত এবং বিএনপির নেতৃবৃন্দ, তারা নিজেরা কোনো কাজ করছেন না, শুধুমাত্র লোক দেখানো কয়েকটি ফটো সেশনেই তারা ব্যস্ত। মিন্টু রোডের সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে একেবারেই ভিন্ন বাস্তবতায় সরকারি নির্দেশনা মেনে জুমার নামাজ আদায় হয়েছে রাজধানীর বেশিরভাগ মসজিদে। প্রতি জুমায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঠাসা থাকে। তবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আগে থেকেই তালা ঝুলিয়ে দেওয়া হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেটগুলোতে। মসজিদের বাইরে কিছু মুসল্লি দেখা গেলেও ভেতরে নামাজ আদায় করেছেন 10 জন মুসল্লি। খুতবায় বয়ানে বাইতুল মোকাররমের পেশ ইমাম সরকারি নির্দেশনা মেনে চলতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান। এদিকে ঢাকার অন্যান্য মসজিদেও ছিল প্রায় একই চিত্র। নামাজ শেষে করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয় মসজিদগুলোতে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী দীপন দেওয়ান। সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, জুমার নামাজে মসজিদে আজ মুসল্লিদের উপস্থিতি কেমন ছিল? রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে?
প্রথমে যেই জিনিসটি জিজ্ঞেস করেছেন জুমার নামাজের বিষয়টি, জুমার নামাজ আমরা যেটুকু দেখেছি যে বিভিন্ন মসজিদে যেটি সরকার ঘোষিত ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা ছিল সেটি হচ্ছে যে কোনো মসজিদে 10 জনের বেশি থাকতে পারবেন না। তো সেটি আমরা মোটামুটি বেশিরভাগ মসজিদে দেখেছি এবং বাহিরে আমরা তেমন কোনো জটলা আমরা দেখিনি মুসল্লিদের। আর রাস্তার কথা দ্বিতীয় প্রসঙ্গটি যেটি জানতে চেয়েছেন, রাস্তার প্রসঙ্গটি হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী তো টহল দিচ্ছেন, তল্লাশি করছেন চেকপোস্টে, কিন্তু এর মধ্যেও আমরা যেটি দেখছি যে বিভিন্ন ধরনের গণপরিবহন যেগুলো হচ্ছে বাস বাদে সেগুলোর কিছু কিছু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। তার মধ্যে যেমন আমরা উল্লেখ করি যে মাল বহনকারী যে ট্রাক, রিক্সা, মোটরসাইকেল, সিএনজি এই ধরনের যানবাহনগুলোকে আমরা দেখছি রাস্তায়। এবং এমনকি আমরা যেহেতু এই মুহূর্তে অবস্থান করছি কারণ বাজারে, তো সেই কারণ বাজার মোড়ে আমরা দেখছি যে যারা রাইড শেয়ারিং সার্ভিস দিয়ে থাকেন সেই সমস্ত রাইড শেয়ারিং সার্ভিসও আমরা দেখছি কারণ বাজার মোড়ে তারা যাত্রীর জন্য অপেক্ষা করছেন। আর সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সারাদিনই বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে মানুষকে ঘরে ঢুকানোর জন্যে, কিন্তু আমরা বিভিন্ন পাড়া মহল্লা এবং মূল সড়কগুলোতে দেখেছি যে অনেকেই বাইরে বের হচ্ছেন এবং তারা বের হওয়ার ক্ষেত্রে বেশিরভাগই ফার্মেসিতে ওষুধ আনতে যাওয়া, বাজার, এই সমস্ত অজুহাতগুলি দেখাচ্ছেন। তবে শুক্রবার যেহেতু আজকে সাধারণত মানুষের ব্যস্ততা কম থাকে, অফিস আদালত বন্ধ, সরকারি ছুটি হলেও কিন্তু কিছু কিছু অফিস খোলা রয়েছে, তো সেই হিসেবে আমরা দেখছি যে মানুষ রাস্তায় একটু কম আছে উপস্থিতি। জনি। দীপন, আপনাকে ধন্যবাদ। শুক্রবার হওয়ায় রাজধানীর মূল সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতে সুনসান নীরবতা, কিন্তু মহল্লার রাস্তাঘাটগুলোতে মানুষের মধ্যে করোনা আতঙ্ক বোঝার উপায় নেই। তাই সেনাবাহিনীও চেষ্টা চালায় বাজারগুলোতে গিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে রাজধানীর প্রাণকেন্দ্র সহ বিভিন্ন রাজপথ একেবারেই খালি। রাজপথে মানুষের তেমন চলাফেরা নেই। এমন চিত্র দেখলে মনে হতে পারে ঘরে থাকতে সরকারের প্রতিদিনের পরামর্শ মেনে চলছে মানুষ। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র মহল্লাগুলোতে। করোনার মতো ছোঁয়াচে রোগে প্রতিদিন যেখানে দেশে মৃতের সংখ্যা বাড়ছে, বাজার করা এবং সেই এলাকাগুলোতে মানুষের চলাফেরায় বোঝার কোনো উপায় নেই, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে কোনো দুশ্চিন্তা আছে। এমন পরিস্থিতিতে বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন এলাকায় কাজ করছে সেনাবাহিনীর বিভিন্ন দল। পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় বাজারের সামনে দিয়ে যাওয়া বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করছে সেনা সদস্যরা। দিচ্ছে মানুষকে বাজারের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হওয়ার নির্দেশনাও। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বাজার করার পরামর্শ দিচ্ছে সেনাবাহিনী। পেট্রোলিং করে যেটা দেখলাম যে নর্মাল রাস্তা ফাঁকা আছে, কিন্তু কাঁচা বাজারগুলোতে তাদের সামাজিক দূরত্ব মেনটেন করা দেখতেছি আমরা, যেটা সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা এই বাজারটা যেটা করলাম সেটা হচ্ছে একমুখী চলাচলের জন্য উপযুক্ত করলাম, ভিতরে ভ্রাম্যমান কোনো ভ্যান গাড়িও চলতে দিলাম না, যার ফলে দেখবেন যে ভিড় অনেকটাই কমে এসেছে। অযথা চলাফেরা বন্ধে রাজধানীর বিভিন্ন জায়গায় রিকশার বিক্ষিপ্তভাবে চলাচল থামিয়ে দেয় পুলিশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণ রোধে সচেতনতা তৈরিতে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ঝাঁক কর্মী। নিজেদের প্রতিভা, গান ও হাস্যরস দিয়ে মানুষকে ঘরে থাকতে উৎসাহ যোগাচ্ছে তারা। তাদের ভাইরাল হওয়া কিছু সৃষ্টি এরই মধ্যে ব্যাপক আলোচিত। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। করোনার দুর্যোগ সময়ে এই গানটি গেয়ে মানুষকে ঘরে থাকতে অনুরোধ জানিয়ে আসছেন মাসরুর ইনান কিটো ভাই। বরিশালের আঞ্চলিক ভাষায় হলেও গানটির বার্তা বুঝতে একটুও সমস্যা হচ্ছে না। নিজের ইউটিউব চ্যানেলে এমন সচেতনমূলক গান, বিভিন্ন ফানি ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা এই শিল্পীর। দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ সৃষ্টিকর্তাকেই ডাকবে, কোনো হুজুরে না, কাউরে না। ঠিক আছে, এ সমস্ত গুজব ছড়াইয়া মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার কমেডি আপনারা পাইছেন কোথায়? ইন্টারনেট দুনিয়ার সুবাদে যা ভূমিকা রাখছে বিশ্বের বাংলা ভাষাভাষীদের সচেতন করতে। মানুষকে যদি আমি এই সচেতন থাকার কথাটাই কিংবা বাসায় বসে থাকার কথাটাই যদি একটু করে কিংবা একটি সুন্দর একটি গানের সুর ধরে যদি আমি তাদেরকে বোঝাতে পারি, এটা তাদেরকে বেশ
হয়তো বা কাছাকাছি স্পর্শ করবে বা তাদেরকে উদ্বুদ্ধ করবে বাসায় থাকার। বাংলা ভিশন সহ বাংলাদেশের যত দর্শক আছেন এটা সবার জন্য, যাতে তারা আসলে এই গানটার পাশাপাশি শুনে আনন্দিত হন এবং পাশাপাশি তারা সচেতন হন। করোনা ভাইরাসের এই সময়টাতে মানুষের বাসায় থাকা প্রয়োজন, আর কিটো ভাইদের মতো মানুষরা বিভিন্নভাবে চেষ্টা করছেন, মানুষকে অনুরোধ করছেন বাসায় থাকার জন্য। করোনার সচেতনতায় ভাইরাল ছোট্ট সিজদাও বাবার ফেসবুক আইডি ব্যবহার করেই করোনার বিভিন্ন সতর্কতার মাধ্যমে মানুষের চিত্তকে নাড়া দিয়েছে সুভা সাফায়েত সিজদা। করোনা ভাইরাস তার টাইপ চেঞ্জ করেছে, এখন সে মানুষের ক্যারিয়ার হলেও কোনো মানুষের সেই মানুষটা কোনো সিম্পটম দেখা দেয় না। বড়দের ঘরে থাকার অনুরোধের পাশাপাশি ছোটদের জন্য করোনার সময়টা বাসায় কাজে লাগানোর পরামর্শ রয়েছে সিজদার ভিডিওতে। মানুষ ভয় পাচ্ছে, তাই আমি একটা ভিডিও দিলাম, তো দেখলাম যে মানুষের ওটা ভালো লাগছে, তাই এটা কন্টিনিউ করেছি। বাইরে তো যাবেই না, বাইরে যাওয়া তো ইম্পর্টেন্ট কি, আর যদি বাইরে যেতেই হয় তাহলে বাইরে থেকে এসে অবশ্যই কাপড় চোপড় খুলে তারপর সেগুলো গরম পানির মধ্যে ধুতে, আর বাইরে যখন যাবে তখন মাস্ক, গ্লাভস, ক্যাপ এগুলো অবশ্যই পরে যেতে হবে। এসব প্রচেষ্টার একটাই কারণ, করোনার হাত থেকে মানুষকে সচেতন, সুস্থ রাখা, সুরক্ষা দেয়া। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মুভিজ দেখতে পারে। প্রাণঘাতী করোনায় বিশ্বের মৃতের সংখ্যা 1,45,000 ছাড়িয়েছে। প্রাণহানির সংখ্যায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও লকডাউন শিথিল করে শিগগিরই অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর রূপরেখা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ মহামারীর কারণে লকডাউনের মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গলা ছেড়ে গান আর করতালিতে করোনা মোকাবেলার সম্মুখ সমরের যোদ্ধা, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালো মৃত্যুপুরী নিউ ইয়র্কের বাসিন্দারা। সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ টাইম স্কোয়ার সহ নিউ ইয়র্কের অলিগলিতে শুনশান নীরবতা। সন্ধ্যা নামলেই পরিণত হয় ভৌতিক নগরীতে। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে নাজুক এই নগরীর পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে যাওয়ার সুখবর দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুওমো। জানান, নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির সংখ্যা বৃহস্পতিবার টানা 8ম দিনের মতো ছিল নিম্নগামী। স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ 15 মে পর্যন্ত বাড়ানোর আভাসও দিয়েছেন তিনি। তবে উল্টো সুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শিগগিরই মার্কিন অর্থনীতিতে ফের চাঙ্গাভাব ফেরাতে উপস্থাপন করেছেন 3 ধাপের রূপরেখা। গেল এক সপ্তাহে দেশের 30% অঞ্চলে করোনা বিস্তারের নতুন কোনো ঘটনা নেই। আগাম পদক্ষেপ নেয় ব্যাপক হারে মৃত্যুর সংখ্যা এড়ানো গেছে। দীর্ঘকাল ধরে লকডাউন কোনো টেকসই সমাধান হতে পারে না। যুক্তরাষ্ট্র ও এর নাগরিকরা দ্রুত এই পরিস্থিতির অবসান চায়। তবে লকডাউনের মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানান, এই মুহূর্তে লকডাউন শিথিল করলে জনস্বাস্থ্য ও অর্থনীতির উপর হুমকি সৃষ্টি করবে। ইউরোপে সবচেয়ে নাজুক ইতালি ও স্পেনে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমে আসলেও থেমে নেই ফ্রান্সে। করোনা মোকাবেলায় চীনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে মে মাসের শুরুতেই ভারতে করোনার সর্বোচ্চ বিস্তারের আভাস মেলায় লকডাউনের বিধিনিষেধ কঠোরভাবে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে আরও অন্তত 8 জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে গত এক মাসে মোট 154 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। মৃত্যুপুরীর দেশটির সবশেষ পরিস্থিতি জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মনিজুর রহমান। করোনা ভাইরাসের ভয়াল থাবায় নিউ ইয়র্ক এখন যেন প্রায় এক মৃত নগরী। বছরে 365 দিনে 24 ঘন্টা বিরামহীনভাবে জেগে থাকা এই নগরী এখন যেন সবার অচেনা। বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ক এখন যেন টানা বিশ্রামে রয়েছে। সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ যেমন টাইম স্কোয়ার, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিংবা মেডিসন স্কোয়ার, সর্বত্রই শুনশান নিস্তব্ধতা। এই নিউ ইয়র্ক সবার কাছে অচেনা। এই শহর আবার কবে সে পুরনো চেহারায় ফিরে যাবে, এই উত্তর এই মুহূর্তে কারো কাছেই নেই।
এদিকে টানা ৮ম দিনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা ছিল নিম্নগামী, তবে মৃত্যুর হার আগের ধারাতেই রয়েছে। এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও অন্তত ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নিউ ইয়র্কেই মারা গিয়েছেন ৬ জন, এছাড়া ভার্জিনিয়া এবং মিশিগানে ১ জন করে। এদিকে গত ৩০ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ১৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবছর রাজধানীতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। আর মেহেরপুরে পালন হচ্ছে সীমিত আকারে। সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে শেখ হাসিনা মঞ্চের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা করা হয়। সকাল ৬টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এস.এম. মুরাদ আলী। পরে মুক্তিযুদ্ধ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদ আসছে রমজানেও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত জেরুজালেম ইসলাম ওয়াকফ বোর্ডের বিবৃতিতে জানানো হয়, বৈধ ফতোয়া ও ডাক্তারদের পরামর্শের ভিত্তিতে আল আকসা মসজিদ মুসল্লিদের জন্য এবছরের রমজানে বন্ধ থাকবে। একে খুবই বেদনাদায়ক সিদ্ধান্ত উল্লেখ করে মুসল্লিদের ঘরে নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়। তবে ৫ ওয়াক্তের আজান ও রক্ষণাবেক্ষণকারীদের মসজিদে ঢুকতে কোনো বাধা থাকবে না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ২৩ মার্চ আল আকসায় নামাজের জন্য মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঐতিহাসিকভাবে মুসলিম, খ্রিস্টিয়ান ও ইহুদিদের জন্য স্মৃতি বিজড়িত পবিত্র স্থান এটি। ২৬ রজব দিবাগত রাতে এই মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জমাতের ইমামতি করেন ও মহান আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সিদরাতুল মুনতাহায় যান। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। জ্বর, সর্দি, শ্বাসকষ্টে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যু। করোনার প্রকোপ বাড়ছেই। চুরির মহোৎসব ঠেকাতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি বিএনপির। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বলেছেন মির্জা ফখরুল। স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা ঠিক নয়, বলেছেন ওবায়দুল কাদের। এই মহামারীতে বিভক্তিতে না যাওয়ার আহ্বান। বিশ্বে করোনায় মৃত্যু ১,৪৫,০০০ ছাড়িয়েছে। প্রাণহানির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে লকডাউন শিথিলের নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল ৪টায়, এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।